শুভ সকাল। আশা করি আজকের অনলাইন ক্লাসে যুক্তকৃত সকল শিক্ষার্থীরা তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। কুমারখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন কার্যক্রমে আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মালাপাল, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, কুমারখালী সরকারি কলেজ, কুমারখালী, কুষ্টিয়া। শারদীয় দুর্গা উৎসবের আগে আমি শুরু করেছিলাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা অধ্যায় থেকে পড়ানো। ছুটির আগে আমি শেষ করেছিলাম 2 পর্বের ক্লাস, আজকে হবে 3য় পর্বের ক্লাস। আর আজকে যে প্রশ্নটা তোমাদের পড়ানো হবে সেটা হলো ব্যবস্থাপনার কার্যাবলী। এই ব্যবস্থাপনার কার্যাবলীটা পড়ার আগে জানতে হবে যে ব্যবস্থাপনার কার্যাবলী আসলে কাকে বলে বা ব্যবস্থাপনার কার্যাবলী বলতে আসলে আমরা কি বুঝি। একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এর যে সম্পদ ও উপায় উপকরণের কার্যকর ব্যবহারের লক্ষ্যে যেসব কাজ করতে হয় সেগুলোর সমষ্টিকেই বলা হয় ব্যবস্থাপনার কার্যাবলী। এখন এই যে সমষ্টিকে অর্থাৎ মোট যতগুলো কাজ করা হয় সমস্ত কাজ একসাথেই কিন্তু বলা হবে ব্যবস্থাপনার কার্যাবলী। তাহলে আমাদের জানতে হবে যে এই কাজগুলো আসলে কি। সেটা দেখো এখানে এরকম, প্রথমটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব ও নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। এই 7টা কাজকে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী বলে থাকি। তাহলে এই 7টা কাজের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। এই কাজগুলো পরস্পর কিন্তু নির্ভরশীল এবং ধারাবাহিকভাবেই চলতে থাকে। আর এই নির্ভরশীলতা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটিকে ব্যবস্থাপনা প্রক্রিয়াও বলা হয়। এখন এটা ধারাবাহিক কেন বলছি, অর্থাৎ এটা কিন্তু পর্যায়ক্রমে একদম ঠিক পরপর চলে আসবে। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের পরেই কিন্তু শুরু হবে সংগঠিতকরণের কাজ, তারপরে হবে কর্মী সংস্থানের কাজ, চতুর্থতে আসে হবে নেতৃত্ব নির্দেশনা, পঞ্চম পর্যায়ে এসে প্রেষণা, ষষ্ঠ পর্যায়ে সমন্বয় সাধন এবং সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো? তাহলে ব্যবস্থাপনা কার্যাবলীর সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। এখন বুঝতে হবে যে পরিকল্পনা প্রণয়ন বলতে আমরা আসলে কি বুঝি, পরিকল্পনাটা কি। যে কোনো কাজ কখন কিভাবে কার দ্বারা সংগঠিত হবে তার অগ্রিম চিন্তা ভাবনাটাই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ কোনো কাজ করার আগে থেকে কোনো কাজ করার আগে অর্থাৎ পূর্বেই যদি কোনো চিন্তা ভাবনা করা হয় তখন সেটাকে বলা হবে পরিকল্পনা। ব্যবস্থাপনার কার্যাবলীর সর্বপ্রথম কাজ বা ধাপ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। এই পরিকল্পনা যদি সুন্দর হয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার জন্য পরিকল্পনাটা সেই মতো করা হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান অনেক বেশি উন্নতি করতে পারে। অর্থাৎ একটা পরিকল্পনা যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে। কিন্তু পরিকল্পনাটা যদি ভুল থাকে তাহলে কিন্তু পরবর্তী কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতেও ব্যর্থ হয়। তাহলে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। বোঝা গেল? অনেকেই কিন্তু পরিকল্পনা আর সিদ্ধান্ত দুটোই ভাবে একই জিনিস, আসলে কিন্তু না। পরিকল্পনা হচ্ছে কোনো কাজের আগাম চিন্তা ভাবনাটাই হচ্ছে পরিকল্পনা, আর সিদ্ধান্ত হচ্ছে একাধিক বিকল্প থেকে উত্তম বিকল্প বা সর্বোত্তম বিকল্পকে বেছে নেওয়াই হচ্ছে সিদ্ধান্ত। তাহলে পরিকল্পনা এবং সিদ্ধান্ত দুটো কিন্তু আলাদা বিষয়। এবার যখন পরিকল্পনা প্রণয়নটা হয়ে যাবে তার ঠিক পরেই আসবে কিন্তু সংগঠিতকরণ। পরিকল্পনাটা যদি না হয় তাহলে কিন্তু সংগঠিত
হবে, তখন দ্বিতীয় ধাপে এসে আমরা যে কাজটা করব বা ব্যবস্থাপক যে কাজটা করবে সেটা হচ্ছে সংগঠিতকরণের কাজ। এখন সংগঠিতকরণ বলতে আমরা কি বুঝবো? একটা প্রতিষ্ঠানে যে কাজগুলো রয়েছে সেই কাজকে সুন্দরভাবে ভাগ করে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সেগুলোকে বন্টন করে দেওয়া এবং সেই কাজগুলো যারা করবে সেই কর্মীদের দক্ষতা অনুযায়ী তাদের মধ্যে কর্তৃত্ব এবং দায়িত্ব বন্টন এবং তাদের মধ্যে যে যোগসূত্র স্থাপন বা সম্পর্ক স্থাপনই কিন্তু হচ্ছে সংগঠিতকরণ। বোঝা গেল? অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ থাকতে পারে, কোনটা কোন বিভাগের কাজ সেটা প্রথমে ভাগ করে নিতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, এরকম। তো সেই কাজগুলোকে প্রথমে কোন বিভাগে কোন কাজটা যাবে সেটাকে ভাগ করে নেওয়া এবং কর্মীরা কোন কাজের জন্য দক্ষ, কর্মীরা যে কাজের জন্য দক্ষ তাকে সেই কাজটা আর কর্তৃত্ব এবং দায়িত্ব অর্পণ করা এবং এক বিভাগের সাথে আর এক বিভাগের কর্মীদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা সেটাই হচ্ছে সংগঠিতকরণ। এই সংগঠিতকরণটা যদি সুষ্ঠুভাবে হয়ে থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান বা একজন ব্যবস্থাপক এই যে সংগঠিতকরণের কাজটা সুন্দরভাবে সম্পাদন করতে কিন্তু সক্ষম হবে। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজটাই কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে এই ব্যবস্থাপনা কার্যাবলী কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার দেখো, এই পরিকল্পনা প্রণয়ন গেল, সংগঠিতকরণ গেল, এইবার তৃতীয় পর্যায়ে এসে হবে কর্মী সংস্থান। কর্মী সংস্থান বলতে আসলে আমরা কি বুঝি সেটা বুঝতে হবে। অনেকেই বলে যে কর্মীদের সংস্থান করাই হচ্ছে কর্মী সংস্থান, অর্থাৎ কর্মীদের কাজের সংস্থান করাই কর্মী সংস্থান। হ্যাঁ, সেটাও ঠিক আছে যে কর্মীদের কাজের সংস্থান করাই কর্মী সংস্থান, কিন্তু কর্মী সংস্থানের অর্থ কিন্তু এতটুকু নয়। কর্মী সংস্থানের অর্থটা অনেক বেশি ব্যাপক। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের রিকুইজিশন, অর্থাৎ চাহিদা কতটুকু, অর্থাৎ কতজন কর্মীর প্রয়োজন, কি মানের কর্মীর প্রয়োজন এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা বা কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ এটা কেমন হবে, তারপরে কর্মীদের নিয়োগের পরে কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটা কেমন হবে, পদোন্নতির ভিত্তিটা কেমন হবে, কর্মীদের কি করে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেলে তাদের শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কোন বিষয়গুলো নেওয়া যেতে পারে এবং কর্মীদের চাকরির মেয়াদ কতদিন, এই সব কিছু একত্রে কিন্তু বলা হয় কর্মী সংস্থান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কি মানের কর্মী লাগবে, কতজন কর্মী লাগবে এটা আগে নির্দিষ্ট করতে হবে এবং সেই মানের কর্মী নিতে গেলে কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে এবং কর্মী নিয়োগের পরে কর্মীদের কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, কোন ধরনের কর্মীকে কোন ধরনের প্রশিক্ষণ দিলে কর্মীদের মানটা আরো বেশি উন্নত করা যায় বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কর্মীদের তৈরি করা যায়। পাশাপাশি কর্মীদের পদোন্নতির ব্যবস্থাটা কেমন হবে, তারপরে কর্মীদের কোনো কাজে অবহেলা করলে বা কোনো খারাপ কাজের সাথে যুক্ত হলে তাদের শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, পাশাপাশি কর্মীদের চাকরির স্থায়িত্বকাল কতদিন সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটা কর্মী নিয়োগের সময় কিন্তু জেনে যাবে তার পদোন্নতির পদ্ধতিটা কেমন হবে, পাশাপাশি সে কতদিন সেই প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে। এই বিষয়গুলো কিন্তু একত্রেই বলা হয় কর্মী সংস্থান। তাহলে সংগঠিতকরণের ঠিক পরেই কিন্তু যে কাজটা ব্যবস্থাপক করে থাকে সেটা হচ্ছে কর্মী সংস্থান। এই কর্মী সংস্থানের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু চতুর্থ পর্যায়ে এসে ব্যবস্থাপক নেতৃত্ব ও নির্দেশনার কাজটা সম্পাদন করবে। তাহলে এখন জানতে হবে নেতৃত্ব ও নির্দেশনা এ দুটো কি আসলে। নেতৃত্ব হচ্ছে কর্মীদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য তাদেরকে অগ্রসর করাই হচ্ছে নেতৃত্ব দান বা নেতৃত্ব। আর নির্দেশনা হচ্ছে
কর্মীদের ওই কাজ করতে গিয়ে যে আদেশ, উপদেশ, পরামর্শ, তত্ত্বাবধান এই সব কিছুই কিন্তু নির্দেশনার আওতাভুক্ত। অর্থাৎ কর্মীদেরকে কাজ করিয়ে নেওয়ার জন্য তাদেরকে লিড দেওয়া বা তাদেরকে অগ্রসর করে এগিয়ে নেওয়ার জন্য একজন নেতা থাকবেন, তিনি কিন্তু এই যে নেতৃত্ব দিয়ে থাকবেন। এবং পাশাপাশি কর্মীরা ওই কাজটা সম্পাদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যার সমাধান, অর্থাৎ পরামর্শ প্রদান করা, তারপরে কাজের জন্য আদেশ দেওয়া, উপদেশ দেওয়া এবং সার্বক্ষণিক কর্মীদের সঙ্গে থেকে কাজের তত্ত্বাবধান করাটাও কিন্তু এই নির্দেশনারই অংশ। অর্থাৎ এটাও কিন্তু ব্যবস্থাপনার যে কার্যাবলী তার একটা গুরুত্বপূর্ণ কাজ, নেতৃত্ব ও নির্দেশনা। মানে এই যে তিনটা কাজ যদি সুন্দরভাবে করার পরে দেখা যায় যে ব্যবস্থাপক নেতৃত্ব নির্দেশনা দিতে কর্মীদের অবহেলা করেছে, তাহলে কিন্তু কর্মীরা এক্ষেত্রে ফাঁকি দেওয়ার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়ে যায় কর্মীদের মধ্যে। তখন কিন্তু প্রতিষ্ঠান তার পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে পারে না। সুতরাং নেতৃত্ব এবং নির্দেশনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার দেখো 5 নম্বর যে কাজটা সেটা হচ্ছে প্রেষণা। প্রেষণা বলতে আমরা আসলে কি বুঝি? প্রেষণা হচ্ছে কর্মীদের উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা। অর্থাৎ কর্মীদের পরিকল্পনা অনুযায়ী কর্মীদের দিয়ে কাজ করানোর জন্য কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করার প্রক্রিয়াই হচ্ছে প্রেষণা। এখন এই প্রেষণা কিন্তু দুইভাবে দেওয়া যেতে পারে, একটা হচ্ছে আর্থিক প্রেষণা, একটা অনার্থিক প্রেষণা। এখন ব্যবস্থাপককে সেটা বের করতে হয় যে যে কর্মীকে দিয়ে সে কাজ করাচ্ছে সেই কর্মীর আসলে কি ধরনের প্রেষণার প্রয়োজন, এবং কর্মীদের মান অনুযায়ী যদি সুন্দরভাবে তাদের চাহিদা অনুযায়ী প্রেষণা দেওয়া যায় ঠিকঠাক মতো, তাহলে কিন্তু কর্মীরা তাদের কাজে আরো বেশি উৎসাহিত হয় বা অনুপ্রাণিত হয় এবং তারা পরিকল্পনা অনুযায়ী কাজটা সঠিক সময়ে সম্পাদন করতেও সচেষ্ট হয়। ফলে কর্মীদের যেমন কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় বা কর্মীরা কাজ করতে করতে দক্ষতা অর্জন করে ফেলে, পাশাপাশি কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের মাধ্যমে অনেক বেশি লাভবানও হতে পারে। এবার দেখো 6 নম্বরে আছে সমন্বয় সাধন। এখন সমন্বয় সাধনটা বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন যে বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির যে প্রচেষ্টার মধ্যে ঐক্য, সামঞ্জস্য ও ভারসাম্য সৃষ্টিকেই সমন্বয় বলে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের যে বিভাগ বা উপবিভাগগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় নেই, অর্থাৎ তাদের কাজের মধ্যে কোনো ঐক্য নেই, সামঞ্জস্য নেই বা তাদের কাজে কোনো ভারসাম্য নেই। অর্থাৎ কোনো বিভাগ অনেক বেশি কাজে ব্যস্ত থাকছে, কোনো বিভাগ একদমই কাজ নেই, বসে থাকছে। আবার এক বিভাগের সাথে আরেক বিভাগের যে মিলটা থাকবে বা ঐক্যটা থাকবে সেটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে পণ্যের চাহিদা একরকম, উৎপাদন আর এক রকম হচ্ছে। কাঁচামাল ক্রয় বিভাগ সেই যে ক্রয়টা করছে তার সাথে উৎপাদন বিভাগের কোনো সম্পর্ক থাকছে না, ফলে যে জিনিসটা উৎপাদন হচ্ছে সেই কাঁচামালটা ক্রয় করা হয়নি। এরকম সমন্বয়হীনতার কারণে কিন্তু প্রতিষ্ঠান তার পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে এই সমন্বয় সাধনের কাজটাও কিন্তু অনেক বেশি জরুরি। অর্থাৎ যখন মতানৈক্যের সৃষ্টি হয় তখন কিন্তু এই সমন্বয় সাধনের মাধ্যমেই একমাত্র ব্যবস্থাপক পারে পরিকল্পনা অনুযায়ী কাজটা সম্পাদন করতে। অর্থাৎ কর্মীদের মধ্যে বা বিভাগগুলোর মধ্যে সামঞ্জস্য ফিরিয়ে আনা, ভারসাম্য সৃষ্টি করা এবং ঐক্য বা মিল সৃষ্টি করার একমাত্র উপায় হচ্ছে সমন্বয় সাধন। বোঝা গেল? এবার দেখো 7ম কাজ, অর্থাৎ সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এখন এই যে নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝবো? প্রথম কাজ আমরা জানি, ইতিমধ্যে আমরা পড়েছি, সেটা হচ্ছে ব্যবস্থাপনার যে কার্যাবলী বা ব্যবস্থাপনার কাজের প্রথম কাজটা হচ্ছে পরিকল্পনা এবং সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু একটা কাজের সমাপ্তি ঘটে।
নিয়ন্ত্রণ মানে অনেকেই বলে যে টেনে ধরা বা হাল ধরা, সেটাকে নিয়ন্ত্রণ বলে, কিন্তু না, এখানে ব্যবস্থাপনার কার্যাবলীর ক্ষেত্রে নিয়ন্ত্রণের কাজটা কিন্তু অনেক বেশি ব্যাপক। অর্থাৎ প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কর্মীরা কাজটা সঠিক সময়ে সম্পাদন করতে পারছে কিনা, সম্পাদন যদি না করতে পারে কেন করতে পারছে না, কোথায় ভুল ত্রুটি আছে, ভুল থাকলে সেই ভুলটা খুঁজে বের করা, নির্দিষ্ট সময়ে কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ভুলটা সংশোধন করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করাই হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজটা শেষ করতে গেলে কর্মীরা সেই নির্দিষ্ট সময়ে যদি কাজটা শেষ করতে পারে তাহলে ঠিক আছে, যদি না পারে কেন পারলো না সেই ভুলটা খুঁজে বের করা এবং সেটা সমাধান করে নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করাই হচ্ছে নিয়ন্ত্রণ। এবার দেখো, এই যে নিয়ন্ত্রণের কাজটা যে হলো, নিয়ন্ত্রণের কাজ হওয়া মানে কিন্তু প্রতিষ্ঠানের কাজ শেষ হচ্ছে তা কিন্তু না, নিয়ন্ত্রণের পরবর্তী যে কাজটা সেটা কিন্তু আবার সেই পরিকল্পনা। অর্থাৎ একটা কাজের যখন নিয়ন্ত্রণ হচ্ছে বা শেষ হচ্ছে তখন তারপরে কিন্তু পরবর্তী আরেকটা কাজের পরিকল্পনা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা কাজের নিয়ন্ত্রণ শেষ হওয়ার আগেই কিন্তু পরবর্তী কাজের পরিকল্পনাও হয়ে যায়। ফলে একটা কাজের নিয়ন্ত্রণ শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী কাজের পরিকল্পনা অনুযায়ী আবার কাজটা চলমান হয়ে থাকে। সেজন্য এই যে ব্যবস্থাপনার যে তোমরা পড়ে থাকবা বইয়ে আছে যে ব্যবস্থাপনার চক্র, এই চক্রটার মধ্যে এটা দেখবা যে একদম গোল চক্র আকারে এরকম দেওয়া আছে। এখানে পরিকল্পনা থেকে শুরু করে আবার নিয়ন্ত্রণে যে শেষ হবে। অর্থাৎ প্রথমে পরিকল্পনা, তারপর সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে আবার সেই পরিকল্পনায় ফিরে যাবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনা কার্যাবলী। আশা করি বুঝতে পেরেছো। এই যে এই কার্যাবলী যে 7টা পড়ালাম, এটা খেয়াল রাখতে হবে যে কিন্তু ধারাবাহিকভাবেই করতে হবে। অর্থাৎ তুমি যে পরিকল্পনা প্রণয়নের পরে বলবা কর্মী সংস্থান তা কিন্তু হবে না, পরিকল্পনা প্রণয়নের পরে সংগঠিতকরণ সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবং এটা একদম পরপর ধারাবাহিকভাবেই তোমাকে বলতে হবে। আর এখান থেকে কিন্তু এই যে কার্যাবলী, এখান থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে। আমি এই অধ্যায় শেষে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে বা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে কিভাবে তোমাদের লিখতে হবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে আশা করব যে ব্যবস্থাপনার কার্যাবলী এর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। আর ইতিমধ্যেই তোমরা বই কিনেছো হয়তো, তাহলে বই কিনে থাকলে এই প্রশ্নটা সুন্দর করে পড়ে ফেলবা। আর আগামী রবিবার আবার তোমাদের সাথে আমার অনলাইন ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেকে সুরক্ষিত রাখো, নিকটজনদের সুরক্ষিত রাখো। সবাইকে ধন্যবাদ।